হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আছি তোমাদের সাথে এক্সেল বিস থেকে ফাহমিদা আহমেদ দীপ্তি। আজকে আমাদের টপিকটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী অথবা ব্যাংক রিকনসিলিয়েশন। এই জিনিসটা কি বা কেন তৈরি করা হয় সেটা জানার আগে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। একটা হচ্ছে নগদান বই কি আর পাস বই অথবা ব্যাংক বই কি। আচ্ছা, আমানতকারীর বই আর নগদান বই একই কথা, ব্যাংক বই বা পাস বই একই কথা, এটা আগে একটু বুঝো সবাই। আমানতকারীর বই এটা কেন বলা হয়েছে? কারণ নগদান বই বা আমানতকারীর বই এইটা তৈরি করে বা প্রস্তুত করে আমানতকারী, আর ব্যাংক বই বা পাস বই এটা প্রস্তুত করে ব্যাংক। এখন আমানতকারী কেন নগদান বই প্রস্তুত করবে বা আমানতকারীর এই বইটা কেন প্রস্তুত করবে সেটা একটা প্রশ্ন। আমানতকারী কে? আমানতকারী হচ্ছে, ধরো কোনো একটা ব্যক্তি যে একটা ব্যাংক হিসাব খুলেছে, সে তার প্রতিদিন বা মাস শেষে ব্যাংকের যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে, লেনদেনগুলো হয়েছে, সেগুলো সে হিসাব রাখবে যে বইতে, সেটা তার পার্সোনাল বই, ওইটাই নগদান বই বা আমানতকারীর বই। আর ব্যাংক বই আর পাস বইটা কি? ব্যাংক বই আর পাস বই একই কথা। ব্যাংক বই হচ্ছে ব্যাংক যেটা প্রস্তুত করে আমানতকারীর জন্য, অর্থাৎ আমানতকারী যে ব্যাংক হিসাবটা আছে সেখানে সে প্রতিনিয়ত কি পরিমাণ লেনদেন আদান প্রদান হচ্ছে এটা হচ্ছে ব্যাংক সেখানে নোট করে। তাহলে সহজভাবে বলতে গেলে আমানতকারীর বই আমানতকারী প্রস্তুত করে, ব্যাংক বই ব্যাংক প্রস্তুত করে। এখন তাহলে কেন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি? ব্যাংক সমন্বয় বিবরণী তাহলে মূলত হলো যে আমানতকারী যে বইটা প্রস্তুত করছে এবং ব্যাংক যে পাস বই বা ব্যাংক বইটা প্রস্তুত করছে, এর মধ্যে যে গরমিল হয়ে যায় তখন আমরা সংশোধনের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। অর্থাৎ সেটা সংশোধনের জন্য এই বইটা বা এই হিসাবটা প্রস্তুত করা হয়। এখন কেন গরমিল হয় তার কিছু কারণ আছে, যে কেন নগদান বইয়ের সাথে পাস বই বা ব্যাংক বই মিলবে না সে তার কিছু কারণ আছে। কয়েকটা লেনদেনের কারণেই এই চেঞ্জেসগুলো হয় বা সমস্যাগুলো হয়ে থাকে। আর এই চ্যাপ্টারে এই সমস্যাগুলো অলওয়েজ ফিক্সড থাকে, যেমন ডিপোজিট ইন ট্রানজিট, বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক, ক্রেডিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম, এছাড়াও এনএসএফ চেক, এই জিনিসগুলো না ফিক্সড, শুধু টাকার অ্যামাউন্টটা হয়তো চেঞ্জ হবে। অর্থাৎ কেউ যদি কনসেপ্টগুলো জানে যে হোয়াট ইজ ডিপোজিট ইন ট্রানজিট, আউটস্ট্যান্ডিং চেক, তাহলে সে এই অ্যামাউন্টগুলো ছকে বসাতে পারবে। এখন আমরা পুরো এখানে যা আছে সব পড়বো না, আমরা শুধু সিম্পল কয়েকটা লাইন পড়বো যেগুলোর জন্য আমরা ট্রানজ্যাকশনটা চিনতে পারি। তো প্রক্রিয়াধীন জমা অথবা ডিপোজিট ইন ট্রানজিট এই জিনিসটা আসলে কি? এই যে প্রক্রিয়াধীন জমা বা ডিপোজিট ইন ট্রানজিট, একদম লাস্ট লাইনটা যদি আমরা দেখি, আদায়ের জন্য চেক বা নোট ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি। আদায়ের জন্য মানে কি? আমানতকারী বা ধরো যার ব্যাংক হিসাব আছে, এই আমানতকারী কি করেছে? আদায়ের জন্য চেক বা নোট ব্যাংকে জমা দিয়েছে। অর্থাৎ সে হয়তো দেনাদারের কাছ থেকে কিছু টাকা পেত, সেই চেকটা সে ব্যাংকে দিয়ে বলেছে যে আমার এই চেক থেকে টাকাটা আদায় করে নেন। কিন্তু এখন কথা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি। মানে আমার কাজটা আমি করেছি, ধরো আমি আমানতকারী, তাহলে আমি কি করেছি? চেক বা নোটটা ব্যাংকে ঠিকই জমা দিয়েছি, কিন্তু ব্যাংক সেই টাকাটা আদায় করে নাই। অর্থাৎ আমানতকারী কাজটা করে ফেলেছে কিন্তু ব্যাংক করে নাই। এটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। সহজভাবে এভাবে মনে রাখা যায়। বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক এটা কি? আমানতকারী কর্তৃক ইস্যুকৃত চেক বা পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। ধরো আমার কাছে আমার একটা পাওনাদার আছে, সে আমার থেকে 10,000 টাকা পায়। এখন এই টাকাটা আমি একটা চেকে দিয়ে দিলাম এবং বললাম পরিশোধ করে দিলাম, মানে আমি একটা চেক ইস্যু করে দিয়েছি, টাকাটা আমি আমার থেকে মাইনাস করে দিয়েছি, আমার হিসাব থেকে আমি মাইনাস করে আমি বলেছি এটা আপনি ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক সেখান থেকে আপনার টাকাটা আপনাকে পরিশোধ করে দিবে। কিন্তু সামহাউ ওই পাওনাদার ব্যাংকেই যায় নাই। এখন সে যদি চেকটা ব্যাংকে উপস্থিত না করে, ব্যাংক তো তাকে টাকা দিবে না। ব্যাপারটা এরকমই বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক, যে আমানতকারী তার হিসাব থেকে মাইনাস করে ফেলেছে কিন্তু ব্যাংকে সেটা এখনো উপস্থাপিতই হয় নাই, অর্থাৎ ওইটা বকেয়া চেক। ভিতরের কিছু পড়া লাগবে না, জাস্ট এই লাইনটা মনে রাখলেই হবে যে বকেয়া চেক কি। তারপরে সেই ক্রেডিট মেমোরেন্ডাম, যদি সহজ কথায় বলতে চাই, সুবিধা বা এটা প্লাস হবে,
আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকাটাকে ইনক্রিজ করবে। যেমন কি হতে পারে, সরাসরি ব্যাংক জমা, অবশ্যই আমার টাকা প্লাস করে ফেলবে। সরাসরি আদায়, টাকাটা প্লাস হয়ে যাচ্ছে। তারপরে ব্যাংক জমা সুদ, এটাও আমার অ্যাকাউন্টের টাকাটাকে বাড়িয়ে দেবে, অর্থাৎ ইনক্রিজ। ডেবিট মেমোরেন্ডাম, এটা কি? এটা ঠিক ক্রেডিট মেমোরেন্ডামের বিপরীত, অপোজিট একটা ভার্সন। অর্থাৎ আমার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাকে কমিয়ে দিবে, আস্তে আস্তে ডিক্রিজ করবে। সেটা কি কি হতে পারে? আমানতকারী স্থায়ী নির্দেশ অনুযায়ী ব্যাংক কর্তৃক সরাসরি টাকা পরিশোধ করলে, অর্থাৎ আমানতকারী ব্যাংকে যদি আদেশ দেয় যে আমার টাকা পরিশোধ করে দেন, যে টাকা পাবে তাকে পরিশোধ করে দেন, তাহলে অবশ্যই টাকা কমে যাবে। ব্যাংক সংক্রান্ত খরচ, এই যে তুমি ব্যাংকে এত এত টাকা রাখবা, সেখান থেকে কিছু চার্জ কাটবে, ব্যাংক চার্জ, চেক প্রিন্টিং খরচ, এই যে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসতে পারে। ব্যাংক চার্জ, চেক প্রিন্টিং খরচ, ব্যাংক জমাতিরিক্তের উত্তোলনের সুদ, এটা কি ডেবিট মেমোরেন্ডাম নাকি ক্রেডিট মেমোরেন্ডাম? এটা অনেকবারই এসেছে। সো এরকম ইম্পর্টেন্ট আছে, এটা মানে এরকম কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে। তাহলে ব্যাংক সংক্রান্ত খরচ, এটাও আমার ডেবিট মেমোরেন্ডাম। এক কথায় যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকাটাকে কমিয়ে দিবে অথবা ডিক্রিজ করবে। এরপর আসি প্রত্যাখ্যাত চেক আর বাট্টাকৃত বিল প্রত্যাখ্যান, দুইটা জিনিসই কাইন্ড অফ সেম জিনিস। এনএসএফ চেক যেটা, এটাকে বলে, এই যে দেখো এটার ফুল ফর্মটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ আমার চেকে বা অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই। এটা কিভাবে বুঝলাম? এই যে নট সাফিসিয়েন্ট বা প্রত্যাখ্যাত চেক, ধরো তুমি আমানতকারী, ব্যাংকে একটা হিসাব খুলেছো এবং তুমি কিছু টাকা পাবে একজনের থেকে, একটা পাওনাদারের কাছ থেকে 10,000 টাকা পাবে। এখন সে তোমাকে 10,000 টাকার চেক ঠিকই দিয়েছে, কিন্তু তার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে 5,000 আছে। এবার তুমি চেকটা নিয়ে কি করেছো? ব্যাংকে দিয়েছো, ব্যাংকে বলেছো যে আমার টাকাটা আদায় করে ফেলেন, আমি তার থেকে 10,000 টাকা পেতাম। কিন্তু ব্যাংক দেখলো যে ব্যক্তি 10,000 টাকার চেক দিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে অনলি 5,000 টাকা আছে, তাহলে ব্যাংক সেটাকে বাউন্স চেক হিসেবে ঘোষণা করবে যে যে ব্যক্তি মানে চেকটা দিয়েছে সেখানে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাই নেই পর্যাপ্ত পরিমাণে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে টাকা যদি না থাকে তাহলেই সেটাকে আমরা বলবো প্রত্যাখ্যাত চেক, এনএসএফ চেক বা অথবা বাউন্স চেক। এটার অনেকগুলো নাম আছে, যে যেটা আসলে কমফোর্টেবল ফিল করে। অথবা দেখবা কি এমসিকিউতে প্রত্যাখ্যাত চেক না দিয়ে হয়তো বাউন্স চেক চলে আসছে, ওইটাই কিন্তু এনএসএফ চেক। সবগুলো আর কি সিনোনিম। আর বাট্টাকৃত বিল প্রত্যাখ্যান ব্যাপারটা কিরকম? ধরো এই যে পাওনাদার, সে আমার, তার থেকে আমি 10,000 টাকা পাই, এখন আমি বললাম আমার 2 দিনের মধ্যেই টাকা লাগবে, আপনি 10,000 না অল্প কিছু কমায় 8,000 বা 9,000 টাকা দিয়েন, এই যে আমি বাট্টা প্রদান করলাম। সেক্ষেত্রে এটা বাট্টার টাকাটা আদায় করে ফেলেছে আমার ব্যাংক, কিন্তু আমানতকারী অথবা আমি কিন্তু জানি না যে আমার ব্যাংক অ্যাকাউন্টে বাট্টার টাকা আদায় করে ফেলেছে। সো তখনও কিন্তু গরমিল হয়ে যাবে যে আমানতকারীর বইয়ের সাথে ব্যাংকের বইয়ের টাকা মিলবে না। তো এটাও একটা রিজন কেন ভুল হয়ে যায় দুই বইয়ের সাথে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট যে থিংটা এই পুরো চ্যাপ্টারে, এই 4টা জিনিস মনে রাখতে পারলে আসলে সব ইজি হয়ে যাবে। ডেবিট যে এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে। কেন বললাম? কারণ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যে কথা, ব্যাংক বই বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত একই কথা, অর্থাৎ এই দুইটা সেম। আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত যে কথা, এই যে ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা একই কথা, অর্থাৎ এই দুইটা ক্রেডিট জের। আই থিঙ্ক বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে এই ডেবিট জের দুটো জিনিস যেহেতু সেম, এটা আসলে আমরা কি করব? ম্যাথে আমাদের এই দুইটার রুলস কি? ডেবিট জের আর ডেবিট জের একটা চিন্তা করব, এই ক্রেডিট জের একটা চিন্তা করব। অর্থাৎ এখান থেকে যে কোনো একটাই আসুক না কেন আমরা রুলস ইউজ করব যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা জিনিসের যে কোনো একটা যদি ব্যালেন্সে থাকে সেক্ষেত্রে আমরা ব্যাংককে ফলো করব, অর্থাৎ ব্যাংক যা করছে আমানতকারীও তাই করবে। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত আর ব্যাংক বিবরণী বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা, এটা আমি বা আমানতকারী যেটা করবে সেটাই ব্যাংক করবে, ব্যাংক আমানতকারীকে ফলো করবে। এই দুইটা জিনিস একটু ক্লিয়ার হইতে হবে যে ডেবিট জের যেটাই থাকুক না কেন ব্যাংককে ফলো করবে, আর ক্রেডিট জের যেটাই থাকুক না কেন ওরা আমানতকারীকে ফলো করবে। এই হলো আমার কথা। এই কনসেপ্টটা যে বুঝতে পারবে তার কাছে ব্যাংক রিকনসিলিয়েশন একদমই ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথে চলে আসি। মেসার্স চট্টলা অ্যান্ড সন্স 14 সালের 31 জানুয়ারি তারিখের ব্যাংক সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। শুরুতেই যদি দেখি আমাকে কত বলেছে কি, ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এমন লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা
ব্যাপারটা হচ্ছে যেই ট্রানজ্যাকশনগুলো কোনো রকম কোনো সমস্যা নাই, যেগুলো সলভ হয়ে গেছে অলরেডি, ওই ট্রানজ্যাকশনগুলো এখানে চলে আসবে। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী আমরা নর্মালি তৈরি করি সংশোধনের জন্য, যে ভুলগুলা বা গরমিলগুলা হয়েছে ওটা সংশোধনের জন্য এখানে আমরা একটা হিসাবে সেটা সংরক্ষণ করি। কিন্তু এখানে তো বলেছে আসবে না এমন কিছু লেনদেন, তার মানে যেগুলো পারফেক্ট আছে লেনদেন, কোনো সমস্যা নেই, ওগুলোই আনবো। এরকম লেনদেন আমরা খুঁজি, দেখো এগুলোর মধ্যে সবগুলাতেই সমস্যা থেকে কিছু। 4 নাম্বার ট্রানজ্যাকশনে বলেছে 40,000 টাকার চেক জমা দেওয়া হয়েছে যা ব্যাংকে যত সময় আদায় করেছে, মানে চেক জমাও দিয়েছে আবার আদায়ও করে ফেলেছে, তাহলে এটা চলে আসবে এখানে, কারণ এটা ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না এই অ্যামাউন্ট। তারপরে 25,000 টাকার চেক ইস্যু করা হয়েছে 30 জানুয়ারি, ব্যাংক পরিশোধ করেছে, তার মানে ইস্যু করেছি এবং সেটা পরিশোধও করে ফেলেছে ব্যাংক, তাহলে এটারও কোনো সমস্যা নেই, এটাও চলে আসবে এখানে। ইস্যুকৃত চেক পরিশোধ 25,000 টাকা, তাইলে টোটাল আসতেছে 65,000 টাকা, এটাই আমার অ্যান্সার। তাহলে ক নাম্বারটা আসলে ডান। খ নাম্বারে আসি, ব্যাংক বিবরণী অনুযায়ী আমাদেরকে ব্যাংক উদ্বৃত্ত নির্ণয়ের জন্য 31 জানুয়ারি তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলেছে। এটাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মেইন কোয়েশ্চেনটা আসলে। তো আমরা এই অঙ্কটা করার আগে সবার আগে দেখব কোন ব্যালেন্সটা আমাদের দেওয়া। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 8,500 টাকা, এটা আসলে আমার ব্যালেন্স। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা আমার ব্যালেন্স 8,500 টাকা। এখন আসি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত রুলস অনুযায়ী কি বলেছি, এটা প্রথমত ডেবিট জের, এবং এটা আসলে আমরা ব্যাংককে ফলো করব। অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যদি এখানে না এসে ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত আসতো, তাও ডেবিট জের এবং আমরা ব্যাংকে ফলো করতাম, বাট এটা যেহেতু এসেছে এটাই ফলো করব। অর্থাৎ আমরা ব্যাংক যা করবে সেটাই করব, ব্যাংকে ফলো করে করে ম্যাথটা করে ফেলবো কোনো ভেজাল ছাড়া। এখানে বলেছে মেসার্স চট্টল অ্যান্ড সন্সের ব্যাংক সমন্বয় বিবরণী, একটা ছক করব, এখানে 3টা কলাম, একটা বিবরণ, একটা টাকা টাকা, এভাবে দিয়ে যেই প্রথমে যে অ্যামাউন্টটা থাকবে ওটা লিখে ফেলবো আগে, যেটাই দেওয়া থাকবে ব্যালেন্সে সেটাই লিখবো। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 8,500 টাকা এখানে আমরা লিখেছি। তারপরে কিছু জিনিস যোগ করব, কিছু জিনিস বিয়োগ করব, কোনটা যোগ কোনটা বিয়োগ সেটা আমরা দেখছি। প্রথমত এটা কিন্তু আমরা ব্যাংকে ফলো করব, ঠিক আছে। 1250 ও 2,000 টাকার দুইটি ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। দুইটি ইস্যুকৃত চেক বলতে মানেই তো আমানতকারী চেকটা ইস্যু করে দিয়েছে, তার মানে কি আমানতকারী তার আমানতকারীর যে বই বা নগদান বই ওইখান থেকে মাইনাস করে দিয়েছে, কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যু করেছে, চেকটা প্রদান করেছে পাওনাদারকে, কিন্তু পাওনাদার ওই চেক নিয়ে ব্যাংকে যায় নাই, তো না গেলে তো ব্যাংকও সেই টাকা পরিশোধ করে নাই। এটাই বলেছে যে ইস্যুকৃত চেক ব্যাংকে দেওয়া মানে ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার মানে আমানতকারী মাইনাস করে ফেলেছিল, কিন্তু ব্যাংক যেহেতু প্লাসও করেনি মাইনাসও করেনি কিছু করেনি, আর আমরা ব্যাংকে ফলো করব, তার মানে আমরা মাইনাস করেছিলাম ওইটাকে এখন আমাদেরকে প্লাস করে দিতে হবে, ইনক্রিজ করে দিতে হবে। তাহলে দেখি আমরা এই দুইটা অ্যামাউন্টের টাকা যোগ করে প্লাস করে দিব। এই যে ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, দুইটার অ্যামাউন্টের টাকাটা নিয়ে এই যে এখানে আমরা যোগ করে দিয়েছি 3250 টাকা। তারপরে ট্রানজ্যাকশনে যাই, আমাদের 1 নাম্বার ডান, 2 নাম্বার ডান, 3-এ চলে যাই। 1150 টাকার একখানা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু এখনো ব্যাংক কর্তৃক চেকটি আদায় হয় নাই। আচ্ছা, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছিল, তার মানে কি আমি যখন একটা চেক পাই দেনাদারের কাছ থেকে, আমি সাথে সাথে কি করি, আমানতকারী কি করে ওই টাকাটা যোগ করে ফেলে, তার অ্যাকাউন্টে ওই টাকাটা যোগ করে ফেলে, কিন্তু সেটা তো ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাংক এখনো সেই চেকের টাকাটা তার অ্যাকাউন্টে জমা করে নাই। তাহলে ব্যাংক যেহেতু করে নাই আর আমি যেহেতু করে ফেলেছি, আমার এখন কি করতে হবে, এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমিও মাইনাস করে দিই। এই দেখো বাদের ঘরে লিখেছে ব্যাংকে জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এই যে 1150 টাকা। তো এই 3 নাম্বার ট্রানজ্যাকশনটাও ডান। 4 নাম্বারটা আসবেই না আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে। 5, 3,000 টাকার প্রাপ্য বিল 2800 টাকায় বাট্টা করা হয়। ধরো আমানতকারী 3,000 টাকা একজন পাবে, 3,000 টাকা পাবে, কিন্তু 2800 টাকায় বাট্টা করা হয়। এই যে 2800 টাকা 200 টাকা কমে কিন্তু ব্যাংক বাট্টা করে ফেলেছে, কিন্তু এটা আমানতকারী জানে না। আমানতকারী এই সম্পূর্ণ অর্থ লিপিবদ্ধ করে তার আমানতকারীর বই বা নগদান বইতে। কত টাকা বেশি লিখে ফেলে আমানতকারী, 200 টাকা বেশি লিখে না, 200 টাকা বেশি কি করে যোগ করে ফেলছে। এখন আসলে কত টাকা করতে হবে, 2800 টাকা, তাহলে আমাকে কি করতে হবে, এখন এটা মাইনাস করতে হবে, রাইট। তাহলে 200 টাকা যেহেতু বেশি যোগ করে ফেলছে, এখন 200 টাকা কমাইতে হবে, তাহলে এটা আমি মাইনাস করে দিই।
এই যে বাট্টাকৃত বিলের মূল্য নগদান বইয়ের বেশি দেখানো হয়েছে, চাইলে এটা মাইনাস করে দেখাতেও পারো অথবা নাও পারো, ডিরেক্ট 200 টাকা দিলেই হবে। আচ্ছা, তারপর এটা গেল 5 নাম্বারটা। এবার আসি 6-এ। ব্যাংক 75 টাকা সুদ মঞ্জুর করেছে এবং চার্জ ধার্য করেছে 50 টাকা। আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর করেছে এই কথাটার মানে কি? ধরো তোমার ব্যাংকে একটা হিসাব আছে এবং সেখানে টাকাও আছে, ওই টাকা জমা টাকার উপরে তুমি কিছু সুদ পাও, অর্থাৎ কিছু সুবিধা পাও। ওই সুবিধাটা কি ব্যাংক তোমার অ্যাকাউন্টে প্লাস করে দিবে। আর চার্জ কি? এই যে টাকা রাখার কারণে তোমার আরো নানান রকম খরচ আছে, ওগুলা ব্যাংক চার্জ করে 50 টাকা, তার মানে তোমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দেয়। তাহলে ব্যাংক যেহেতু এটাকে প্লাস করেছে, তুমিও প্লাস করবা 75 টাকাকে, আর ব্যাংক যেহেতু মাইনাস করেছে 50 টাকা, তুমিও মাইনাস করবা 50 টাকা। তাহলে দেখো, যোগ হচ্ছে 75 টাকা আর বিয়োগ হচ্ছে 50 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্টের ট্রানজাকশন, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন। দেনাদার ধরো আমানতকারীর 1000 টাকা এই ওনার কাছ থেকে পায়, তাহলে এই 1000 টাকা দেনাদার সরাসরি ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসছে। এখন এই 1000 টাকা তো জমা দিয়ে আসছে, এটা আমানতকারী জানে না। ব্যাংক দেনাদারের কাছ থেকে 1000 টাকা নিয়ে প্লাস করে ফেলেছে অ্যাকাউন্টে, কিন্তু যেহেতু জানে না আমানতকারী, সেও প্লাস করবে, কারণ এখানে আমরা ব্যাংকে ফলো করতেছি। তাহলে দেখো, এটা আমরা হচ্ছে যোগ করব, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক জমা, এই যে 1000 টাকা, এটা যোগ করে দিয়েছে। এবার আমরা দুই পাশের যে ট্রানজাকশনগুলো এগুলো যোগ করব। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি আমরা গ নাম্বার প্রশ্নটাতে। নগদান বইয়ের সাথে সম্পর্কিত আইটেমগুলার সমন্বয় জাবেদা দাখিলা দাও। এখানে পেঁচানোর কিছুই নাই, জাস্ট সমন্বয় জাবেদা দাখিলা দিব। এখন কথা আছে, এখানে কি বলেছে একটু দেখো তো প্রশ্নটা ভালো করে। নগদান বইয়ের সাথে সম্পর্কিত, তার মানে নগদান বইয়ের সাথে সম্পর্ক থাকবে ওই আইটেমগুলারই জাবেদা দিব, সব দিব না। যদি সব দিয়ে জাবেদা করি তাহলে 0 পাবো। শুধু নগদান বইয়ের সাথে সম্পর্কিত। এখন অনেকে প্রশ্ন করতে পারো, নগদান বইয়ের সম্পর্ক তো নগদের সাথে, ব্যাংকের সাথে কি? তাহলে যেহেতু আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করছি এবং এখানে আমরা নগদান হিসাবটাকে কিন্তু মূলত ব্যাংক হিসাবে ধরছি, সেক্ষেত্রে যেই জাবেদাগুলাতে ব্যাংক হিসাব আসবে ওগুলাই আনবো, বাকিগুলো আনবো না। এগুলা কোনোটাতেই আসলে তোমরা জাবেদা করে দেখবে এখানে ব্যাংক হিসাবটা তো আসতেছে না। নগদান বইয়ের সাথে সম্পর্কিত এই যে 3000 টাকার প্রাপ্য বিল 2800 টাকায় বাট্টা করা হয়। এই যে 200 টাকা, এই যে 200 টাকা, এই যে এখানে যে 200 টাকা লিখেছিলাম, এই 200 টাকা কিন্তু নগদ বইয়ের সাথে সম্পর্ক আছে, নগদান বইয়ের সাথে সম্পর্ক আছে। তাহলে প্রাপ্য বিলের বাট্টাকরণ, প্রাপ্য বিলের বাট্টাকরণ, এটা সমন্বয় জাবেদাটা কি হবে? যে বাট্টা খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 200 টাকা। বাট্টাকৃত বিলের মূল্য বেশি দেখানো হয়েছিল, এখন সমন্বয় করা হলো। মানে এখানে বলেছে 3000 টাকার যে চেকটা, সেটা ব্যাংক 2800 টাকায় বাট্টা করেছে। তাহলে এই যে 200 টাকা, এই 200 টাকা কি বেশি আমি লিখে ফেলেছি না? কিন্তু ব্যাংক তো 2800 টাকায় লিখেছে। তাই এখন এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়? আমরা তাহলে বাট্টা খরচটাকে ডেবিট করছি এবং ব্যাংক হিসাবটাকে 200 টাকা আরো কমাই দিচ্ছি, তাইলেই হয়ে গেল। তারপরে আসি পরেরটায়, একটা ব্যাংক সুদ মঞ্জুর করলো আর একটা হচ্ছে ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক সুদ যদি মঞ্জুর করে জাবেদা কি হয়? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। আবার ব্যাংক যদি চার্জ মঞ্জুর করে তাহলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এগুলো না কখনোই চেঞ্জ হয় না। এই যে দেখছো জাবেদাগুলো, এগুলো সেম সবসময় এরকমই থাকে, শুধু অ্যামাউন্টগুলো তোমরা চেঞ্জ করে দিবা। জাবেদাগুলো না সবসময় সেম থাকে। আরেকটা ছিল মনে হয় দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। তাহলে দেনাদার যদি সরাসরি ব্যাংকে টাকা জমা দেয় 1000 টাকা, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কি প্লাস হয়ে যাচ্ছে না? ব্যাংক হিসাব বেড়ে যাবে। নর্মালি আমরা এরকম করতাম যে নগদকে ডেবিট করতাম, কিন্তু এখন যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী করছে, আমরা সবকিছু ব্যাংকের মাধ্যমে করব। তাহলে ব্যাংক ডেবিট হয়ে যাচ্ছে, যেহেতু দেনাদার 1000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, মানে টাকা বেড়ে গেছে, ইনক্রিজ হয়েছে, আর দেনাদারকে কমাই দিব 1000 টাকা। এই গেল আমাদের জাবেদা। আশা করি জাবেদা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করব আরেকটা ম্যাথ দেখায় দেওয়ার তোমাদের জন্য, ইজি হবে তাহলে। এই যেমন দেখো, এখানে একটা ম্যাথ আছে 15 নাম্বার। এখানে একটু পেজের গরমিল হয়েছে, যে কারণে পেজ অ্যান্সারগুলো উপরে, কোয়েশ্চেনটা নিচে চলে আসছে। বাট আশা করি আমি জাস্ট এখানে এটা দেখাই যে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, ক খ তোমরা পারবে আশা করি। গ নাম্বারটা কি বলেছে? যে
এখানে কথা হচ্ছে 2015 সালে 30 এপ্রিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ছিল 18,000 টাকা। খেয়াল করবে, এটাই আমাদের জের ব্যালেন্স। এটাই নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত আর ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কিন্তু একই কথা, ক্রেডিট জের আমরা পড়েছিলাম। আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 33,000 টাকা। তাহলে গরমিল হয়ে গেল না? ব্যাংক জমাতিরিক্ত ছিল 18,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 33,000 টাকা। তো এই গরমিল হওয়ার কারণ কি, সেগুলাই আমরা এই ট্রানজ্যাকশনগুলাই দেখতে পারবো। তো প্রথমেই আমরা যেটা লিখে ফেলবো, ছক করে লিখবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ছিল 18,000 টাকা। একটু দেখাই তোমাদেরকে, এই যে আমার এখানে হচ্ছে আমার অ্যান্সারটা। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দেখো 18,000 টাকা লিখেছে, এটা হলো আমার কাজ। তারপরে প্রশ্নটা কই, এই তো একজন দেনাদার 5 এপ্রিল 15,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, যা নগদান বইতে এখনো লিপিবদ্ধ করা হয় নাই। এখন কথা আছে, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, আমরা কি জানি ক্রেডিট জের হইলে ব্যাংক আমাদেরকে বা আমানতকারীকে ফলো করবে। তাহলে ব্যাংক কাকে ফলো করবে? এই যে পলাশ, ও হচ্ছে আমানতকারী নরমালি, তাহলে ওকে ফলো করবে ব্যাংক। তাহলে ও কি করেছে, একজন দেনাদার 5 তারিখে 15,000 টাকায়, ওই যে পলাশের যে দেনাদার 15,000 টাকা সরাসরি ব্যাংকে যেয়ে 15,000 টাকা জমা দিয়ে আসছে। এই 15,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়ে আসছে, কিন্তু নগদান বইতে এখনো লিপিবদ্ধ করা হয়নি। তো যেহেতু ব্যাংক পলাশ বা আমানতকারীকে ফলো করবে, পলাশ বা আমানতকারীকে কিছু করেছে, এখানে কিছুই করে নাই, ও নগদান বইতে লিপিবদ্ধ করে নাই, যোগও করে নাই, বিয়োগও করে নাই, কিন্তু ব্যাংক কিন্তু এটাকে যোগ করে ফেলছে। কারণ এই যে 15,000 টাকা দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে, তো যেহেতু যোগ করে ফেলছে আর আমানতকারী কিছু করে নাই, তাহলে ব্যাংক মাইনাস হবে। কারণ ও তো ওর অ্যাকাউন্টে 15,000 টাকা বাড়াই দিল ব্যাংক, কিন্তু আমানতকারীকে নিজের অ্যাকাউন্টে কিছু করেছে? কিছুই করে নাই, তাই এটা সমান হতে হবে। তো এটা তো ব্ল্যাঙ্ক জিরো, আর এখানে 15,000 টাকা বেশি আছে, প্লাস করে ফেলেছে। তাহলে এটাকে কিভাবে ভ্যানিশ করব? তো ব্যাংক যদি এটাকে মাইনাস করে দেয়, তখনই কিন্তু এটা আর এটা সমান হয়ে যাবে। তো দেখো ওরা মাইনাস হয়তো করেছে। এই তো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা বা নগদান বইতে লেখা হয়নি 15,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 2 নাম্বার ট্রানজ্যাকশনটা হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 7,000 টাকা, যা নগদান বইতে লেখা হয় নাই। তো আমরা কিন্তু আমানতকারীর বইকে ফলো করব। তো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় মানে ব্যাংক আমানতকারীর যে ব্যাংক হিসাব আছে সেখানে 7,000 টাকা যোগ করেছে, কিন্তু নগদান বইতে কিছুই হয় নাই। সো এটাকে ব্যালেন্স করার জন্য ও যেহেতু যোগ করেছে, এটাকে মাইনাস করে দিলে ব্যালেন্স হয়ে যাবে। দেখো এই যে মাইনাস করে দিল, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 7,000 টাকা। তারপর আবার চলে যাই 3 নাম্বারটাতে। 3 নাম্বারটাতে কি বলেছে, 10,000 টাকার একখানা প্রাপ্য বিল 26 এপ্রিল 9,500 টাকায় বাট্টা করা হয়েছে। দেখো যে আমানতকারী ও 10,000 টাকা পেত, মানে পাবার কথা ছিল, কিন্তু 9,500 টাকায় বাট্টা হয়েছে। ব্যাংক 9,500 টাকায় বাট্টা করছে, কিন্তু এই কথাটা কি আমানতকারী জানে না। ও কিন্তু 10,000 টাকা লিপিবদ্ধ করে ফেলেছে, আর আমানতকারী 9,500 টাকায় বাট্টা করেছে, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য লিপিবদ্ধ হয়েছে। নগদান বইতে 10,000 টাকা মূল্য লিপিবদ্ধ হয়েছে, তাহলে ব্যাংক বইতেও কিন্তু সেটাই হওয়ার কথা, তাই না? কিন্তু ও 9,500 টাকা করেছে। কে করেছে? ব্যাংক। তো এটা করতে হবে, 10,000ই করতে হবে, কারণ আমরা আমানতকারীকে ফলো করতেছি। তাহলে ব্যাংক কিন্তু 500 টাকা কম যোগ করেছে, তাহলে এটাকে বেশি যোগ করে দিলে হবে, মানে আমরা যোগের দিকে যদি অ্যামাউন্টটা লিখে দিই তাইলেই হয়ে যাবে। এই দেখো এখানে 500 টাকা যোগ করেছে। তারপর পরের অ্যামাউন্টে যাই, 4 তারিখ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা, মানে ডেবিট মেমোরেন্ডাম আর কি। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টকে কমায় দেয়, অ্যাকাউন্টের যে ব্যালেন্স ওটাকে কমায় দেয়। তাহলে 200 টাকা ব্যাংক চার্জ করেছে, কিন্তু এটা কি আমানতকারী জানে না, তাই আমানতকারী বইয়ে মাইনাসও করে নেই। তো যেহেতু ও মাইনাস করেছে, তাহলে ও যদি প্লাস করে দেয় সেক্ষেত্রে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে দেখো ও যোগ করে দিয়েছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি, এই যে 200 টাকা। এবার এই যে টাকার অ্যামাউন্টটা আসছে 18,700 টাকা, যোগ করে ওখান থেকে আমার বিয়োগ সমূহ বাদ দিব 22,000 টাকা, যেটা আসবে 3,300 টাকা, ওইটাই হচ্ছে আমার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করি একক জের সবার এখন ক্লিয়ার, তাই না? তোমরা বাসায় প্র্যাকটিস করবা 22, তারপরে হচ্ছে 23, এগুলা প্র্যাকটিস করবা, এগুলা সেম একক জেরই আছে। কেউ যদি কোনোটায় সমস্যা ফেস করো তাহলে জানাবা অবশ্যই, যে এগুলো বুঝিনি কোনো একটা ট্রানজ্যাকশন, কিন্তু যে দুটো ম্যাথ দেখালাম এখন পর্যন্ত এগুলাই সব সেমই থাকবে। এখন আসো একটা উভয় জের দেখাই দিই।
উভয় জের পদ্ধতিটা ঢাকা বোর্ডের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, কারণ এটা বিগত কয়েক বছরে তেমন আসে নাই, বা দ্বৈত জের পদ্ধতি যেটা, কিন্তু তবুও করে যাওয়া ভালো, কারণ যদি দিয়ে দেয় রিস্ক নিয়ে লাভ নাই। আর দ্বৈত জের পদ্ধতি একক জের থেকেও ইজি। এতক্ষণ আমরা কি শিখেছি সেটা আমাকে সবাই একটু যদি রিভিউ করো তোমরা সবাই যদি, তাহলে বুঝবা যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 29,800 টাকা। আমরা শিখেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে আমরা ব্যাংককে ফলো করব, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে আমরা নগদকে ফলো করব। এখন আমরা এটা কোন রুলসে ফলো করব? এই দ্বৈত জের। এটা হচ্ছে তোমার প্রশ্নটা পড়ার পরে যদি মনে হয় ভুলটা নগদান বই অর্থাৎ আমানতকারী করেছে, তাহলে আমানতকারী সেটা যোগ বিয়োগে ঠিক করবে। যদি প্রশ্নটা পড়ার পরে মনে হয় এটা ব্যাংক করে নাই, তাহলে ব্যাংক ঠিক করবে। এখানে কেউ কাউকে ফলো করার কিছু নাই, মানে আগের রুলস ভুলে যাব দ্বৈত জের পদ্ধতিতে। যেমন আমি যদি এটা এই কোয়েশ্চেনারি ট্রানজাকশনগুলো পড়ি, যে 2015 সালে 30 জুন তারিখে মিজান এন্ড কং, আমরা ব্যালেন্সগুলো লিখে নিব। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা, এই যে লিখেছি 40,000 টাকা। তারপরে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 29,800 টাকা। দুই পাশে দুইটা লিখলাম, ঠিক আছে? দ্বৈত জেরে দুইটা জেরই লিখতে হয়, লিখলাম। এইবার আসি ট্রানজাকশনগুলো পড়ি। আচ্ছা, এখানে বলেছে 10 জুন 3,000 টাকা ও 7,000 টাকার দুটি চেক পাওনাদারের বরাবর ইস্যু করা হয়েছে। মানে আমানতকারী মাইনাস করে দিয়েছে, জিনিসটা বুঝছো? আমানতকারী মাইনাস করে দিয়েছে তার আমানতকারী মানে নগদান বই থেকে, কারণ বলেছে ইস্যুকৃত চেক পাওনাদারের বরাবর ইস্যু করা হয়েছে। 30 জুন পর্যন্ত উক্ত চেকের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। অর্থাৎ মাস শেষে এই যে ও মানে আমানতকারী ইস্যু করলো পাওনাদার বরাবর, ওই চেকটা নিয়ে পাওনাদার ব্যাংকের কাছে যায় নাই, এজন্য টাকা পরিশোধ হয় নাই। এখন কি মনে হয় দোষ টাকার? ভুলটা তাহলে তার ব্যাংকের না, কারণ আমানতকারী চেক প্রদান করে দিয়ে দিয়েছে পাওনাদারকে, তার হিসাব শেষ, কিন্তু ব্যাংকের কাছে সেটা পরিশোধ করা হয় নাই। আমরা ধরে নিব এটা পরিশোধ হবে। তো এখন এটা কে ঠিক করবে? এটা ব্যাংক ঠিক করবে, কারণ ব্যাংকের কাছে সেটা এখনো পরিশোধ করা হয়নি, ব্যাংক পরিশোধ করে নাই। তো যেহেতু ব্যাংক পরিশোধ করে নাই, ব্যাংক পরিশোধ করবে। তো এটা আমরা কি করব? উভয় জের পদ্ধতিতে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা এখানে লিখব চেক ইস্যু করা হয়েছে, ব্যাংক হতে পরিশোধ হয়নি। এই যে 10,000 টাকা মাইনাস করে দিব, এটা আমরা এখান থেকে মাইনাস করে দিব, কারণ এই যে 3,000 আর 7,000 দুইটা যোগ করে একসাথে ওরা মাইনাস করেছে। একই কথা, তুমি যদি দুইটাকে একবারে মাইনাস করো, মানে আগে 3,000 টাকা করো তারপর 7,000 টাকা করো, সেটাও হবে, কিন্তু একসাথে করে দিলে বেটার, এক লাইনে এটে যাবে। তারপর 2 নাম্বার, 12,000 টাকার একখানা চেক দেনাদারের নিকট থেকে পেয়ে 18 জুন ব্যাংকে জমা দেওয়া হয়েছে এবং ব্যাংক 1 জুলাই উক্ত চেকের অর্থ আদায় করেছে। 12,000 টাকার একটা চেক পাইছে আমানতকারী, ঠিক আছে? একখানা চেক দেনাদারের নিকট থেকে পেয়ে 18 জুন ব্যাংকে জমা দিছে। এখন 12,000 টাকার চেক যখন আমানতকারী পাইছে, আমানতকারী কিন্তু তার যে হিসাব বই সেখানে যোগ করে ফেলছে, কারণ সে চেক পাইছে, সে এটা ব্যাংকের কাছে দিয়েছে আদায় করার জন্য। কিন্তু ব্যাংক 1 জুলাই উক্ত চেকের অর্থ আদায় করেছে। এখন জুলাই মাসের 1 তারিখে সে আদায় করেছে, আমি হিসাব করতেছি 30 জুন, রাইট? 30 জুনের হিসাব করছি। ও যদি জুলাইয়ের 1 তারিখে আদায় করে, তাহলে তো এটা ব্যাংকেরই দোষ। 12,000 টাকার চেক আমি আদায় করার জন্য ব্যাংকে দিছে, ব্যাংক 30 তারিখে না করে 1 তারিখে করেছে। যেহেতু 30 তারিখে করে নাই, তাহলে দোষটা কি? ব্যাংকের না? তাহলে ব্যাংক কি করবে? প্লাস করে দিবে। তাহলে আমরা দেখো এখানে লিখবো চেক জমা দেওয়া হয়েছে, ব্যাংক জমা হয়নি, এটা যোগ করেছে 12,000 টাকা। মানে যে যে দিকটা ভুল করছে সে সেটাই ঠিক করবে, এরকম। তাহলে 2 নাম্বারটা ডান। 3 নাম্বারটা ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 8,000 টাকা। ব্যাংক 8,000 টাকা পরিশোধ করে দিছে, ব্যাংক মাইনাস করে দিছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই। তাহলে নগদান বইতে যেহেতু লিপিবদ্ধ হয় নাই, ব্যাংক মাইনাস করে দিছে, তাহলে নগদান বইও মাইনাস হবে, কারণ ভুলটা নগদান বই বা আমানতকারীর, সে মাইনাস করে নাই, তাহলে সে করে দিবে মাইনাস, এই যে যা নগদান বইতে লেখা হয়নি 8,000 টাকা। 3 নাম্বারটা ডান। 4 নাম্বারটা ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ 200 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। ব্যাংক সেম ওই যে চার্জ করেছে 200 টাকা, মানে অ্যাকাউন্ট থেকে 200 টাকা মাইনাস করে দিছে। তাইলে এখন নগদান বই দোষটা আমানতকারীর, ও মাইনাস করেছে, তাহলে ও করে নাই কাজটা, তাহলে কে করবে? যে করে নাই সে করবে। তাহলে নগদান বইতে ও মাইনাস করে দিবে, কারণ ব্যাংক মাইনাস করেছে, এই যে 200 টাকা মাইনাস করেছে। তারপরে সংশোধিত জেরটা সমান হইলেই বুঝবো যে আমার
মানে অ্যান্সার ঠিক আছে বা অঙ্কটা ঠিক হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উভয়ের পদ্ধতির জিনিসটা হচ্ছে যে যেটা করেনি সে সেটা করবে। যেমন দেখো ব্যাংক সুদ মানে চার্জ করেছে 200 টাকা, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, আমরা ধরে নিব আমানতকারী ভুল করেছে, ও করে নাই, তাহলে ও করবে। আবার প্রদেয় বিলের অর্থ ব্যাংক পরিশোধ করেছে কিন্তু আমানতকারী করে নাই, তাহলে আমানতকারী করবে। আবার চেকের অর্থ আদায় করেছে, আদায়ের জন্য দিয়েছে কিন্তু ব্যাংক করে নাই, তাহলে আদায় হবে। অর্থাৎ যেটা হয়নি সেটা হবে উভয় জেরে। এখানে আমরা কে কোনটা মানে কাকে ফলো করবে এই বিষয়টা খেয়াল করব না, কিন্তু একক জের পদ্ধতিতে আমরা ফলো করব যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে সেটা ব্যাংককে ফলো করবে, আর ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকলে সেটা নগদ বা আমানতকারীকে ফলো করবে। এভাবে করেই আমরা অনেক সহজে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবো। তো আজ আর না, সবাই প্র্যাকটিস করে জানায়ও, যার যেখানে প্রবলেম হয় সলভ করে দেওয়ার চেষ্টা করব।